ফিটাল অর্থাৎ ভ্রূণের চিকিৎসা এমনটাও হয়? আমরা যে গর্ভস্থ ভ্রূণগুলোকে ধরে ধরে ওষুধ খাওয়াই ব্যাপারটা তা নয় কিন্তু। এটা ঠিক কোন পর্যায় থেকে শুরু হয়? আমাদের কাজটা কিন্তু শুরু হয়ে যায় গর্ভধারণের আগে থেকেই। বাচ্চাদের জন্মগত অ্যানোমালি কেন এমনটা হচ্ছে কেন? বাচ্চার হার্টের যে অ্যাবনর্মালিটি গুলো আজকাল আমরা ধরতে পারি, আজ থেকে 10 বছর আগে সেগুলো ভাবাই যেত না। বাবাও বাহক মাও বাহক, ওই বিয়েটা যাতে না হয় আমি সেটা সম্পূর্ণ বিরোধী। গ্রিস, ইটালি এদের কাছে তো থ্যালাসেমিয়া নেই। এই দেশের আরো একটা বড় সমস্যা ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম মানেই থামিয়ে দিতে হবে তা নয়, কমপ্লিটলি আপ টু দ্য প্যারেন্টস চয়েস। কোথাও একটা না গোটা দোষটা দায়টা মায়ের উপর গিয়ে পড়ে। এটাতে মায়েরও দোষ নয়, এটাতে বাবারও দোষ নয়। যখন বয়সটা মায়ের 35 হচ্ছে তখন 350 জনের মধ্যে একজন। এখন এই মেয়েদের কেরিয়ার করতে করতেই অলমোস্ট 30 পেরিয়ে যাচ্ছে। আমি আমার এগ ফ্রিজিং করতে চাই, আমি 15 বছর পরে ফেরত আসবো। মাতৃত্বের অধিকার সব মেয়েরই আছে। মায়ের গর্ভে একটা নতুন প্রাণ বপন যেমন অনেক আশা অনেক আনন্দ নিয়ে আসে, তেমনি নিয়ে আসে সংশয়, নিয়ে আসে দুশ্চিন্তা, নিয়ে আসে ভয়। সবকিছু ঠিক থাকবে তো? ঠিক এই জায়গাতেই আসে ফিটাল মেডিসিনের ভূমিকা। ফিটাল মেডিসিন এই টার্মটা শুনলে অনেকেরই মনে হবে ফিটাল অর্থাৎ ভ্রূণের চিকিৎসা এমনটাও হয়। আধুনিক বিজ্ঞান ও চিকিৎসা ঠিক সেই সুযোগটাই করে দিচ্ছে ভ্রূণের রোগ নির্ণয়ের, এবং এই চিকিৎসার জেরেই কিন্তু বহু ভ্রূণ সুস্থভাবে জন্মগ্রহণ করছে। এই চিকিৎসার জেরেই কিন্তু বহু দম্পতিও সময় মতো সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা পাচ্ছেন। দ্য ওয়ার্ল্ড আরোগ্য নতুন পডকাস্টে আজ এমনই একটি বিষয় নিয়ে আমি রয়েছি তিয়াস, এবং এই নিয়ে আলোচনায় আমার সঙ্গে রয়েছেন অ্যাপোলো হাসপাতালের ফিটাল মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর কাঞ্চন মুখার্জি, যিনি বহু দিন ধরে ভ্রূণের রোগ নির্ণয় এবং উচ্চ ঝুঁকির গর্ভাবস্থায় কিভাবে কি করা যেতে পারে সেই নিয়ে পথ দেখাচ্ছেন। ডক্টর ওয়েলকাম। নমস্কার। ফিটাল মেডিসিন কথাটার অর্থ এখনো অনেকের কাছে ক্লিয়ার নয়, যেমনটা আমি বললাম, কারণ এটা চিকিৎসার একটা অত্যন্ত নতুন ধারা এবং খুবই অ্যাডভান্সড একটা প্রযুক্তির হাত ধরে এগিয়ে চলেছে। তো ফিটাল মেডিসিন জিনিসটা কি, ভ্রূণের চিকিৎসা কিভাবে হয়, এটা যদি আপনি আমার দর্শক বন্ধুদের একটু বুঝিয়ে বলেন। আসলে নামটা ফিটাল মেডিসিন হলেও আমরা যে গর্ভস্থ ভ্রূণগুলোকে ধরে ধরে ওষুধ খাওয়াই ব্যাপারটা তা নয় কিন্তু। আমাদের রোলটা যা মূলত হচ্ছে ডিটেকশন, মানে গর্ভস্থ ভ্রূণটা কিরকম অবস্থায় রয়েছে, সে সুস্থ কিনা, তার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি কিছু আছে কিনা, সে সমস্তগুলো দেখা। এবং সেখানে যদি সত্যি সত্যি কোনো সমস্যা থাকে তাহলে পরে আমরা প্যারেন্টসদেরকে এবং প্রফেশনালদেরকে একটা প্রিপারেশন টাইম দিতে পারি। আমরা সবাইকে বলতে পারি যে এই এই সমস্যা রয়েছে, এই অবস্থায় আমাদের এটা করা উচিত, এই সময় ডেলিভারি করলে পরে আমাদের সুবিধা হবে। সুতরাং এটা একটা নতুন স্পেশালিটি, যেখানটাতে এখনো পর্যন্ত মূলত আমাদের কাজটা হচ্ছে গিয়ে রোগ নির্ণয় বা সমস্যা নির্ণয়, সেই জায়গাটা। তাই বলে আমরা কি কোনো চিকিৎসা করি না? নিশ্চয়ই করি। সেখানটাতেও আছে, যেমন ধরো একটা আমি যদি এক্সাম্পল দিই, যে মায়ের ব্লাড গ্রুপ নেগেটিভ বা বাবার ব্লাড গ্রুপ হচ্ছে পজিটিভ, সেখানটাতে বাচ্চার মধ্যে একটা ভয়ানক অ্যানিমিয়া তৈরি হয়ে গেল এবং তার রক্তটা ভেঙে জল হয়ে গেল। তো সেই অবস্থায় আমরা ভ্রূণকে রক্ত সঞ্চালন করতে পারি। তো এই ধরনের কিছু কিছু চিকিৎসা রয়েছে খুব অ্যাডভান্সড স্টেজে চলে গেলে পরে। তো এই হচ্ছে গিয়ে আমাদের মূল কাজটা। সুতরাং আমি আসলে ভ্রূণের স্বাস্থ্য কেমন রয়েছে সেটা এনশিওর করা হচ্ছে আমি বা আমার কলিগদের দায়িত্ব। এই ভ্রূণের স্বাস্থ্য পরীক্ষা এটা ঠিক কোন পর্যায় থেকে শুরু হয়? আমরা জানি মোটামুটি 40 সপ্তাহের একটা গর্ভাবস্থা, তার কোন পর্যায় থেকে আমি ভ্রূণের স্বাস্থ্য নিয়ে ভাবনা চিন্তা শুরু করতে পারি? সেক্ষেত্রে আমাকে বলতে হয় যে আমাদের কাজটা কিন্তু শুরু হয়ে যায় গর্ভধারণের আগে থেকেই। কোনো মায়ের যদি কোনো অসুস্থতা থাকে, যেমন ধরো কারো ডায়াবেটিস আছে বা সে এপিলেপটিক, তাকে এমন কিছু ওষুধ খেতে হয় যাতে ভ্রূণের ত্রুটি আসতে পারে, বা তার হাই ব্লাড প্রেশার আছে, তো সেই সমস্ত পরিস্থিতিগুলোকে এমন একটা জায়গায় নিয়ে আসা যাতে কিনা একটা সর্বোত্তম পরিবেশের মধ্যে ভ্রূণটা আসে, এটা আমরা এনশিওর করতে পারি। তো আমাদের কাজটা শুরু হয়ে যায় গর্ভধারণের আগে থেকেই। আলট্রাসোনোগ্রাফি করে বাচ্চা কেমন আছে সেটা দেখতে আমরা শুরু করে দিই মোটামুটি 2 মাসের মাথার থেকে। তারপর ধাপে ধাপে কখনো 3 মাসে দেখি আমরা, কখনো 5 মাসে দেখি, এবং তারপরে বিভিন্ন সিরিজ অফ এক্সামিনেশনের মাধ্যম দিয়ে আমরা ঠিক করে নিই যে বাচ্চা কেমন রয়েছে। এই কথা অস্বীকার করার কোনো জায়গা নেই যে ইদানিং এখনকার সময়টাতে বাচ্চাদের জন্মগত অ্যানোমালি
কোনো না কোনো ত্রুটি বিচ্যুতি যে নানা রকম হতে পারে সেটা বাড়ছে বলেই বোধহয় ফিটাল মেডিসিনের জায়গাটা আরো জোর পাচ্ছে বা জোর দেওয়ার দরকার হচ্ছে। তো এটার পেছনে কি কোনো নির্দিষ্ট কারণ রয়েছে বা কোনো ফ্যাক্টরস রয়েছে যে কেন এমনটা হচ্ছে কেন? এর পিছনে মূল ব্যাপারটা হচ্ছে যে আমরা বেশি বেশি রোগ ধরতে পারছি, যে জিনিসগুলো আগে আমরা ধরতে পারতাম না। যেমন ধরো বাচ্চার হার্টের যে অ্যাবনর্মালিটি গুলো আজকাল আমরা ধরতে পারি, আজ থেকে 10 বছর আগে সেগুলো ভাবাই যেত না। তো সেই জন্য আমাদের ডিটেকশনটা যেহেতু বেটার হচ্ছে, তাই জন্য কেসের সংখ্যা আরো বেড়ে যাচ্ছে। হ্যাঁ, বাকি যে জিনিসগুলো কন্ট্রিবিউট করছে, যে এটা মায়েদের বয়স বাড়ছে, এখন মায়েরা অনেক বেশি কেরিয়ার করছেন এবং সঙ্গত কারণেই তাদের বাচ্চা আসছে দেরিতে, ফলে সেক্ষেত্রে ভ্রূণের যে সমস্ত সমস্যাগুলো হওয়ার সম্ভাবনাটা একটু বেড়ে যাচ্ছে। তার সাথে এমন এমন কিছু সিচুয়েশন রয়েছে যেখানে আগে আমরা প্রেগনেন্সির কথা ভাবতেই পারতাম না। যেমন ধরো মায়ের হয়তো একটা কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে খুব কম বয়সে, তিনিও মা হচ্ছেন। সুতরাং এইসবের জন্য আসলে আরো বেশি বেশি করে আমরা ভ্রূণের সমস্যাগুলো দেখতে পাচ্ছি। মানে সমস্যা বাড়ছে এই কথাটা ডাইরেক্টলি সত্যি নয়। একদমই। আচ্ছা, এই জন্মগত যা যা সমস্যা দেখা দিতে পারে তার মধ্যে একটা আমাদের সুপরিচিত এবং আলোচিত থ্যালাসেমিয়া অসুখটার ভয়াবহতা আমরা অনেকেই অনেকটাই জানি। একটা ভ্রূণ থ্যালাসেমিয়ায় কিভাবে আক্রান্ত হয়, আর এটার জন্য যে বলা হয় বাবা মায়ের বিয়ের আগে স্ক্রিনিং, এইটা কতটা জরুরি এবং এই যে গোটা মেকানিজমটা, এইটা যদি একটু বুঝিয়ে বলেন। বাবা মা বাহক হলে তবেই বাচ্চা থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্মাবে। দুজনেই যদি বাহক হন সেখানে 25% চান্স হচ্ছে বাচ্চা থ্যালাসেমিয়া রোগটা নিয়ে জন্মাবে। 50% চান্স হচ্ছে গিয়ে বাচ্চা বাবা অথবা মায়ের মতো বাহক হবে। আর বাকি যে 25% সেখানটাতে বাচ্চা সম্পূর্ণভাবে সুস্থ এবং সেখানে সে বাহকও হবে না এবং রোগগ্রস্তও হবে না। তো এইটা একেবারে অঙ্কের নিয়মের মতো কাজ করে যে বাবা মাকে বাহক হতেই হবে। সেক্ষেত্রে 25% চান্স হচ্ছে গিয়ে বাচ্চা থ্যালাসেমিয়া রোগটা নিয়ে জন্মাবে এবং এই বাচ্চাদের মধ্যে অধিকাংশের, আমি আবার বলছি, এই বাচ্চাদের মধ্যে অধিকাংশের দরকার হয় সারা জীবন রক্ত সঞ্চালন। এদেরকে সুস্থ একটা জীবন দেওয়াটা সত্যি সত্যিই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে যায়। রক্ত সঞ্চালন ছাড়া যেটা আছে আমাদের হাতে সেটা হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। সেটা সব জায়গায় অ্যাভেলেবেলও নয় এবং এটার জন্য প্রাইভেটে খরচও অনেকটা বেশি হয়। সরকারিভাবে কিছু কিছু জায়গায় জিনিসটা এখন চালু হয়েছে, তবে আমাদের যত বড় সমস্যাটা, সেই সমস্যা অনুযায়ী কিন্তু এখনো পর্যন্ত আমরা ততটা ফেসিলিটি প্রোভাইড করতে পারছি না। ওকে, এই যে থ্যালাসেমিয়া রুখতে একটা বড় ক্যাম্পেইন চলে যে বিয়ের আগে বাবা মা স্ক্রিনিং করাও। ধরা যাক স্ক্রিনিং এ ধরা পড়লো বাবাও বাহক মাও বাহক। ধরা যাক সেই বিয়ের আগে তাদের দীর্ঘ সম্পর্ক ছিল, তারা বিয়ের পথে হাঁটছিলেন। সামাজিকভাবে বা হয়তো খানিকটা মেডিকেলিও বলা হয় যে বিয়েটা না হোক। আপনি কি এটার সঙ্গে আদৌ একমত? আমি বিয়ের আগে টেস্ট করার বিরোধিতা করছি না, কিন্তু বিয়ের আগে টেস্টটা করে যে সিদ্ধান্তটার দিকে মানুষ আসলে ইন্ডিকেট করে যে ওই বিয়েটা যাতে না হয়, আমি সেটা সম্পূর্ণ বিরোধী। এটা যদি একটু ব্যাখ্যা করেন। তার কারণটা হচ্ছে যে ঠিক আছে, আমরা জেনে রাখলাম যে এরা দুজন সংসার করতে চলেছে এবং এরা দুজন, এদের হয়তো বাচ্চা হবে এবং সেই বাচ্চার যে থ্যালাসেমিয়া মানে ডিটেকশনের জন্য ডিউরিং প্রেগন্যান্সি টেস্ট করার দরকার, সেই প্রস্তুতিটা আমরা পেয়ে যাচ্ছি সময় মতো। কিন্তু তারা থ্যালাসেমিয়া বাহক এটা বোঝার জন্য বিয়ের আগেই যে করতে হবে তা নয়, তারপরেতেও তারা সময় পাচ্ছেন। যেমন প্রেগন্যান্সি যদি কেউ প্ল্যান্ড ওয়েতে করেন তাহলে প্রি প্রেগন্যান্সি করতে পারেন, অথবা আর্লি প্রেগন্যান্সিতে যখন কিনা তাদের সদ্য জানলো তারা যে প্রেগন্যান্সিটা এসেছে, সেই অবস্থাতেও কিন্তু একটা ব্লাড টেস্ট, খুব সিম্পল ব্লাড টেস্ট, একদিনের মধ্যে তার রিপোর্ট পাওয়া যায়। টেস্টটা সরকারি স্তরেও অ্যাভেলেবল রয়েছে, মোটামুটি 800,000 টাকার মধ্যে সব জায়গাতেই পাওয়া যায়, প্রাইভেটেও। সুতরাং এটা একটা সিম্পল টেস্ট। আমাদের দরকার যেটা, সেটা হচ্ছে সচেতনতা। প্রত্যেককে এই টেস্টটা কিন্তু করাতে হবে। যেমন ধরো আমাদের যদি এই মুহূর্তে আমাদের এই পডকাস্টটা যদি 100 জন দেখেন, তাদের মধ্যে 10 জনের কিন্তু থ্যালাসেমিয়া বাহক তারা। তো এই বাহকে বিয়ে হওয়াটা তো খুব স্বাভাবিক আমাদের দেশে, অন্তত পক্ষে। ইস্টার্ন ইন্ডিয়াতে আমরা থ্যালাসেমিয়ার জন্য প্রতি 10 জনের মধ্যে 1 জন বাহক। তার মানে কতটা কমন ব্যাপারটা তুমি দেখো। এবারে যে লেভেলে এফার্ট দিলে পরে আমরা
মানে প্রত্যেককে জানতে পারবো, যেমন ধরো প্রত্যেকে তো জানে তার কি ব্লাড গ্রুপ, হ্যাঁ সে কেন জানে না সে থ্যালাসেমিয়া বাহক কি একদম নয়? ঠিক। তো এটা সেরকমই তো একটা সিম্পল ব্যাপার। আর যে একবার বাহক সে তো সারা জীবনই বাহক সারা জীবন হয়েই বাহক, রইল, হ্যাঁ। তো তাকে তো বারবার টেস্ট আমি করতেও বলছি না। তো ঠিক। আমার বক্তব্য হচ্ছে বিয়ের আগে টেস্টটা করাটা বা তার পিছনে দৌড়ে বেরিয়ে আমার ততটা লাভ নেই। এবং বিয়েটাকে কাঠগড়ায় তোলা যে না, না, একেবারেই না। বিয়েটা ভেঙে দাও, পরের সম্ভাবনাটা থাকবে না, ভুল কথা। তার কারণ যদি তাদের বিয়ে হয়ও তারপরেও তো তারা সুযোগ পাচ্ছেন। আমরা করি কি, ওই 12 সপ্তাহ নাগাদ বিয়ে আমরা একটা স্পেশাল টেস্ট করি, ভ্রূণের পরীক্ষা করি। সেই ভ্রূণের পরীক্ষাটা কি করে করা হয় না, ভ্রূণের সাথে যে ফুলটা থাকে, বাংলায় ফুল বলা হয়, ইংরেজিতে বলা হয় প্ল্যাসেন্টা। তো প্ল্যাসেন্টা থেকে সামান্য একটুখানি স্যাম্পল নিয়ে আমরা টেস্ট করি। তারপরে তার কিছু কিছু জেনেটিক টেস্ট করে আমরা বলতে পারি যে এই ভ্রূণটা থ্যালাসেমিয়ার জন্য বাহক না রোগী, না এর মধ্যে থ্যালাসেমিয়ার কোনো চিহ্নই নেই। তো যদি ভ্রূণটা ধরা পড়ে যে থ্যালাসেমিয়ার জন্য রোগী, তাহলে এফেক্টেড যদি ফিটাসটা হয়, তাহলে পরে সেই প্যারেন্টস কিন্তু সুযোগ পাচ্ছেন টু ডিসকন্টিনিউ দ্যাট প্রেগন্যান্সি। অ্যাট লিস্ট সেই সিদ্ধান্তটা নেওয়ার কথা ভাবতে পারছেন। অ্যাবসলিউটলি। এবং ফিটাল মেডিসিনের কাজটাই হচ্ছে এটা, যাতে প্যারেন্টসরা প্রিপেয়ার করতে পারে ফর দেয়ার ইনফর্মড চয়েস। রাইট, এটা হচ্ছে কি আমাদের কাজ। একদম যেরকম আপনি বললেন যে গর্ভাবস্থায় ধরা পড়ছে, তার মানে এটাকে একটা প্রিভেন্টেবল বলা যেতে পারে। এই প্রিভেনশন নিয়ে সরকারি স্তরে কি কাজকর্ম যথেষ্ট হচ্ছে? সরকারি স্তরে প্রচুর কাজকর্ম হয়, অনেক বছর ধরে হয়, কিন্তু যেটা দুর্ভাগ্যজনকভাবে সত্যি সেটা হচ্ছে এখনো পর্যন্ত আমাদের দেশে প্রতি বছর অন্ততপক্ষে 10,000 বাচ্চার জন্ম হয় যারা ভবিষ্যতে ব্লাড ট্রান্সফিউশনের ওপর থাকে। এবং যদি তুমি দেখো যে গোটা দেশে যতগুলো ব্লাড ব্যাংক রয়েছে সবার ব্লাড একত্রিত করলে পরে যেটা দেখা যায় যে শুধুমাত্র থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা করবার জন্য 40% ব্লাড চলে যাচ্ছে। ওকে, ব্লাড তো আর কোনো কারখানায় তৈরি হয় না, মানুষের ব্লাড দেয়, সেই ব্লাডই আমরা তাদেরকে দিই। তো 40% ব্লাড চলে যায় আমার শুধুমাত্র থ্যালাসেমিয়া এফেক্টেড বাচ্চাদেরকে ট্রান্সফিউজ করতে। তো থ্যালাসেমিয়াটা ইজ সাচ এ বিগ প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, এবং অ্যাজ ইউ সেড ইটস কমপ্লিটলি প্রিভেন্টেবল। আমরা যদি ভ্রূণ অবস্থাতে তাদের থামিয়ে দিতে পারি, অবশ্যই সেটা প্যারেন্টসের মানে ডিসিশন, তাহলে তো আমরা ভবিষ্যতে আরেকটা থ্যালাসেমিয়া রোগী তৈরি করলাম না। এটাই তো ব্যাপারটা। তো এই করতে করতে আমরা কিন্তু আমার মনে হয় ঠিক লক্ষ্যে পৌঁছে যাব, যদিও এখনো লক্ষ্য থেকে আমরা অনেক অনেক দূরে রয়েছি। ওকে ওকে, গভর্নমেন্টের কোনো টাইমলাইন রয়েছে এই বিষয়ে? থ্যালাসেমিয়া নিয়ে নেই, কিন্তু এমন একটা টাইমলাইন আমরা বছর দুয়েক আগে পেয়েছি, যেটা হচ্ছে গিয়ে আমাদের একটা ইউনিয়ন বাজেটে ডিক্লেয়ার করা হয়েছে যে 2047 সালের মধ্যে, মানে যখন স্বাধীনতার 100 বছর পূর্ণ হবে, তার মধ্যে ভারতকে সিকল সেল মুক্ত করতে চাইছে। ওদের ক্যাম্পেইনটার নাম হচ্ছে সিকল সেল মুক্ত ভারত। তো এইটা যদি করার হয় তাহলে পরে থ্যালাসেমিয়া যারা রয়েছে তারাও বেনিফিটেড হবে। কেন সিকল সেলটাকে টার্গেট করা হয়েছে? তার কারণ আমাদের ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রিতে যেটা থ্যালাসেমিয়াটা অনেক কমন, কিন্তু তুমি যদি এখন ঝাড়খণ্ডে যাও, তুমি যদি এখন উড়িষ্যাতে যাও, বা যেসব জায়গাতে মানে অনেক ট্রাইবাল কমিউনিটি রয়েছে, সেখানটাতে তুমি দেখতে পাবে যে সিকল সেলের প্রাদুর্ভাবটা যথেষ্ট বেশি। তো ঠিক আছে, এই ক্যাম্পেইনটাকে যদি ভরসা করে আমরা এগিয়ে যেতে পারি, তাহলে পরে থ্যালাসেমিয়াকেও আমরা অ্যাকচুয়ালি ইরাডিকেট করতে পারবো। আশা করা যায় তাহলে আজ থেকে মোটামুটি বছর 20 2047 মানে আমরা একটা থ্যালাসেমিয়া ফ্রি বা বেটার ভার্সন আমরা একটা দেশ দেখতে পাবো। হওয়া তো উচিতই, কারণ ভারতবর্ষ ইকোনমিক্যালি অনেক প্রোগ্রেস করছে, কিন্তু এখনো পর্যন্ত থ্যালাসেমিয়া ক্যাপিটাল হয়ে থাকাটা তো খুব একটা প্রেস্টিজের ব্যাপার নয়। তুমি যদি দেখো যে কিছু মেডিটেরিয়ানিয়ান কান্ট্রি যেগুলো সাইপ্রাস বা গ্রিস, ইটালি, এদের কাছে তো থ্যালাসেমিয়া নেই। ওকে, ইরাডিকেটেড হয়ে গেছে একদম। সাইপ্রাসের মতো কান্ট্রি কমপ্লিটলি ইরাডিকেট করেছে। ওদের কিন্তু থ্যালাসেমিয়ার সংখ্যা আরো অনেক বেশি ছিল, ওদের বাহকের সংখ্যা আরো অনেক বেশি ছিল, এবং ওরা যেভাবে এটা করেছে সেটা কিন্তু ম্যারেজ প্রিভেনশন করে করেনি। ওরা কিন্তু করেছে প্রিনেটাল ডিটেকশন, মানে ডিউরিং প্রেগন্যান্সি ভ্রূণের রোগ নির্ধারণ করেছে, এবং তারপরে প্যারেন্টসদের অনুমতি সাপেক্ষে সেই ভ্রূণগুলোর জন্মটা ওরা আটকেছে। তারপরে কি হয় যে
ওভার দ্য ইয়ার্স একটা স্টেজে ওরা পৌঁছে গেছে যেখানটাতে ওরা বলতে পারে যে আমাদের আর কোনো থ্যালাসেমিয়া এফেক্টেড চাইল্ড নেই। সেটা যদি না থাকে তাহলে তো পরের প্রজন্মে আর থ্যালাসেমিক রোগী Absolutely. জন্মাবে না। সেটাই তো ওরা করেছে। Exactly. মানে প্রিভেনশনের এই পথটাই আপনি ঠিক বলতে চাইছেন। আমি বলতে চাইছি যে এটাই বেস্ট মেথড ফর প্রিভেনশন। একদম একদম। আমি চাইছি যে এটার উপর হাইলাইটেড হোক, বাকিগুলো আমি সম্পূর্ণ ভুলে যেতে চাইছি না, কারণ সবকটা অপশনই থাক না। কেউ যদি মনে করে আমি জেনে রাখতে চাই, জানুক না। যেমন ধরো কেউ স্কুলের বাচ্চাদের উপরে কোনো কোনো জায়গাতে টেস্ট হয়, সেখানটাও ব্যাপারটা কমপ্লিকেটেড হয়ে যায় এই জন্য যে একটা স্কুলের বাচ্চার উপরে ব্লাড টেস্ট তার প্যারেন্টস এর অনুমতি ছাড়া করা যায় না। এবারে একটা মেয়ের উপরে ব্লাড টেস্ট হবে, বাড়ি বসে বাবা মা অনুমতি দেবে, এই ব্যাপারটার জন্য যে লেভেল অফ ওপেননেস বা স্মার্টনেস দরকার, আমার মনে হয় আমরা এখনো সেই জায়গায় পৌঁছতে পারিনি। এক্স্যাক্টলি। তো থ্যালাসেমিয়া তো গেল একটা রক্তের সমস্যা যেটা নিয়ে অনেক বাচ্চা জন্মায়। এদেশের আরো একটা বড় সমস্যা এই জন্মগত অ্যানোমালি নিয়ে বলতে গেলে ডাউন সিনড্রোম, যেটা কিনা ক্রোমোজোমাল সমস্যা বলে আমরা জানি। থ্যালাসেমিয়া আর ডাউন সিনড্রোম এই দুটোকেই যদি খুব বড় অসুখ বলে ভাবি আর কি, কোনটার বিপদ এই মুহূর্তে দেশে বেশি? খুব কঠিন প্রশ্ন এটা, কারণ দেখো ডাউন সিনড্রোমের সংখ্যাও আমাদের দেশে কিন্তু কম নয়। যেহেতু মায়েদের বয়সটা বাড়ছে ফর দেয়ার ফার্স্ট প্রেগনেন্সি, সেই জন্য ডাউন সিনড্রোমের সংখ্যাটাও কিন্তু যথেষ্ট বাড়ছে। ওভারঅল আমরা বলি যে প্রতি 800 জনের মধ্যে একটা বাচ্চা জন্মায় ডাউন সিনড্রোম রোগটা নিয়ে। এবার ডাউন সিনড্রোমের ডিফারেন্ট টাইপ অফ প্রবলেমস থাকে, তাদেরও কিন্তু লাইফ লং সাপোর্ট দরকার হয়, এবং সেখানটাতে একটা সোশ্যাল সিকিউরিটির বিরাট রোল আছে, যেটা আমাদের দেশে আনফরচুনেটলি এগেন অলমোস্ট নন এক্সিস্টেন্ট। ডাউন সিনড্রোম নিয়ে একটা বাচ্চা জন্মালে পরে সেটা অলমোস্ট এন্টায়ারলি একটা ফ্যামিলির প্রবলেম হয়ে দাঁড়ায়। আমরা কিন্তু সমাজ হিসাবে সেখানটায় পাশে দাঁড়াই না, এগুলো খুব রূঢ় বাস্তব। তো সেই জায়গাতে বরঞ্চ কখনো কখনো সমাজ নেগেটিভ ভূমিকা পালন করে, প্রতিবন্ধী বলে একটা আর কি তার উপর তকমা পড়ে যায়, যেখানে কিনা তাদের সাধারণ স্কুলে যাওয়ার কথা অন্য বাচ্চাদের সাথে, তো সেখানে ইনক্লুশনের কোনো জায়গা নেই। ইনক্লুশনের কোনো জায়গা নেই। তো সেই জায়গা থেকে দেখতে গেলে পরে আমি এটা বিগার প্রবলেম, ওটা স্মলার প্রবলেম এই হিসেবে দেখবো না, দুটোই প্রবলেম। কিন্তু আমার হাতের সামনে যেটা আরো বেশি ইজিলি প্রিভেন্টেবল বলে মনে হয় সেটা বোধহয় থ্যালাসেমিয়া। এবং যেহেতু এই বাচ্চাগুলো আরো অন্য ধরনের ফিজিক্যালি আরো অসুস্থ হয়ে পড়ে, তাদের চ্যালেঞ্জেস অনেক বেশি, অনেক চ্যালেঞ্জেস থাকে। হ্যাঁ, ডাউন সিনড্রোমেও থাকে। তো সেই জন্য ওইভাবে আমি দেখতে চাইবো না, আমি দুটো অপশনই বাবা মাকে দিতে চাইবো। এই ডাউন সিনড্রোমটাও তো ভ্রূণ অবস্থায় ধরা পড়ে এবং স্ক্রিনিং এ ধরা পড়ে। তো ধরুন কোনো দম্পতির এরকম সন্তান, কখনো তার ডাউন সিনড্রোম দেখা গেল স্ক্রিনিং এ, এরপর আপনাদের তরফ থেকে সেই বাবা মায়ের তাদের প্রথম প্রেগন্যান্সি, তাদের কাছে তো সন্তানই, তো আপনাদের তরফ থেকে কাউন্সেলিং এর প্রথম ধাপটা কিভাবে শুরু হয়? মূলত হচ্ছে আলোচনা। সত্যি কথা বলতে এটা খুব সেনসিটিভ একটা ইস্যু। এখানটাতে আমরা জানাই যে প্রথমে আমরা ধাপে ধাপে এগোই, বেসিক্যালি যে প্রথমে স্ক্রিনিং টেস্ট অফার করি, যে ডাউন সিনড্রোম হওয়ার সম্ভাবনাটা কতটা সেটা আমরা বোঝার চেষ্টা করি। তার জন্য 12 সপ্তাহে একটা আলট্রাসোনোগ্রাফি করানো হয়, মায়ের একটা ব্লাড টেস্ট করানো হয়। তারপরে যারা হাই রিস্ক বলে প্রমাণিত হলেন আমরা তাদের ফার্দার টেস্ট করতে বলি। কেউ কেউ হয়তো বলেন যে না, আমি ডাইরেক্টলি জানতে চাই যে বাচ্চাটার রোগটা আছে কি নেই, সেক্ষেত্রে ওই যে ফার্দার টেস্ট বলতে আমি যেটা মিন করছি, সেই ডায়াগনস্টিক টেস্ট, ডেফিনিটিভ টেস্টটাকেই ফার্স্ট লাইন হিসেবে তারা চাইলে আমরা করতেই পারি। এবার যদি কারোর ডিটেক্টেড হয় যে তার ডাউন সিনড্রোম রয়েছে, সেখানটাতে কমপ্লিটলি আপ টু দ্য প্যারেন্টস চয়েস। এবার সেটা মূলত মা ডিসাইড করবেন, বা মায়ের সাথে মানে হবু মা বা তার পার্টনার বাবা, তারা ডিসাইড করবেন। আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে ইনফরমেশনটা দেওয়া। তাদের সাথে আমাদের অনেক ডিসকাশন করতে হয় এবং তাদেরকে আমরা বিভিন্ন অপশনস দিই, যে দেখো ডাউন সিনড্রোম হলে সবাইকেই যে আমাদের টার্মিনেট করতে হবে ব্যাপারটা তা নয়। আজকাল কিন্তু আমি নিজের চোখে দেখেছি, ইভেন কলকাতাতেও আছে ডাউন সিনড্রোম আছে সেই বাচ্চারা। তুমি কি জানো যে ডাউন সিনড্রোম আছে তারা একটা ক্যাফে চালায় কলকাতাতে? আমি শুনেছি। ভারী সুন্দর, তাই না? তুমি যদি ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডেতে 21 মার্চে যাও, তাহলে তুমি এদের সাথে মানে কলকাতাতে বা তার আশেপাশে যে সমস্ত বাচ্চারা ডাউন সিনড্রোম নিয়ে একটা মিনিংফুল লাইফের মধ্যে রয়েছে, তুমি তাদের সাথে হাঁটার সুযোগ পাবে।
এবং প্রত্যেক বছর কলকাতাতে ডাউন সিনড্রোম পেরেন্টসরা যে সোসাইটিটা চালান, সেখানটাতে গেলে পরে তুমি বুঝবে যে ডাউন সিনড্রোম মানেই থামিয়ে দিতে হবে তা নয়। আমার মনে হয় যে এই সমস্ত তথ্যগুলো যদি আমরা দিই, যে ডাউন সিনড্রোম হওয়ার পরেতেও তারা কিন্তু গিয়ে একটা এত ভালো মানে ইন্টারন্যাশনাল স্পোর্টসে পারফর্ম করছে, তারা বিভিন্ন জায়গায় চাকরি করছে, তুমি দেখবে যে বিভিন্ন সিনেমাতেও তুমি দেখতে পাবে এগুলো। সেই সাপোর্টটা সেই মা বাবা নিশ্চিত করতে পারছেন বলে মনে করছেন কিনা, সেইটা খুব জরুরি। তার কারণ তাকে সেই সময়টাতে ব্যাপারটা বুঝতে হবে যে আমরা কতটা পারবো। কারণ আমাদের এখানে ওই যে বলছিলাম যে সরকারিভাবে তো সাপোর্টটা অতটা সাউন্ড নয়, তো তাকে বুঝতে হবে যে তারা কি চায়। যদি তারপরে তারা ভাবে যে না আমাদের পক্ষে এটা কন্টিনিউ করা সম্ভব নয়, তাহলে তাদের কাছে অপশন রয়েছে খোলা। আর যদি তারা বলে যে ঠিক আছে আমি জানলাম, আমি প্রস্তুত রইলাম যে হোয়াট টু এক্সপেক্ট, তারপরে আমি কন্টিনিউ করব, সো বি ইট। ওকে ওকে। এই ডাউন সিনড্রোম নিয়ে আরেকটা সোশ্যাল দিক আসে। আমার জাস্ট কথা বলতে বলতে মনে হলো যে ডাউন সিনড্রোমের কোনো বাচ্চা যদি মায়ের গর্ভে আসে বা জন্মগ্রহণ করে, কোথাও একটা না গোটা দোষটা দায়টা মায়ের ওপর গিয়ে পড়ে। সমাজের একটা বড় অংশে, এখনো সব পরিবারে হয়তো না, কিন্তু বহু জায়গায় মায়ের থেকেই পেয়েছে। কিন্তু টেকনিক্যালি বোধহয় বিষয়টা একেবারে উল্টো। আর সেটা ঠিক কি, মানে ক্রোমোজোমের ঠিক কোন ত্রুটি কিভাবে আসছে, এই ব্যাখ্যাটা যদি একটু আমার দর্শকদের করেন। ডাউন সিনড্রোম মূলত হয় যে মেকানিজমটা দিয়ে, সেটাকে টেকনিক্যালি বলা হয় নন ডিসজাংশন। মানে হচ্ছে 95% অফ ডাউন সিনড্রোম হয় হচ্ছে থ্রু নন ডিসজাংশন, যেটা একটা র্যান্ডম ফেনোমেনন। আচ্ছা, মানে আমাদের শরীরে তো কোটি কোটি সেলস আছে, প্রত্যেকটা সেলের মধ্যে 23 জোড়া করে ক্রোমোজোম আছে। তো এবারে 21 নম্বর পজিশনে যদি এক জোড়ার বদলে একটা পিস এক্সট্রা থাকে, তাহলে তাদের ডাউন সিনড্রোম হয়, বা তাদেরকে আমরা ট্রাইজোমি 21 বলি। 21 নম্বর পজিশনে 3টে পিস, মানে মোট 47টা ক্রোমোজোম হলো, 47টা ক্রোমোজোম হয়ে গেল। তখন তাদের কি হয়, তাদের লার্নিং ডিফিকাল্টি থাকে, তাদের ফেসটা একটু ডিফারেন্ট টাইপের দেখতে হয়, তারপর তাদের আরো বিভিন্ন রকমের ফিজিক্যাল অর আলাদা রকমের প্রবলেমস হতে পারে। সবার যে একই রকম হয় তা নয়, এটা কিন্তু একটা স্পেকট্রাম একদম। তো যদি আমরা কিন্তু জন্মের আগে সেটা বলতে পারি না যে কারটা কতটা খারাপ হবে, বুঝতে পেরেছো তো? তো এখানটাতে মাকে দোষ দেওয়ার কিছুই নেই। না, ওই এক্সট্রা ক্রোমোজোমটা আসে কোথা থেকে? এটা হচ্ছে র্যান্ডম একটা, যখন ক্রোমোজোমটা রিঅ্যারেঞ্জমেন্ট হয় তখন একটা পিস ওখানটাতে এক্সট্রা থেকে যেতে পারে। এটাতে মায়েরও দোষ নয়, এটাতে বাবারও দোষ নয়। কিন্তু যেটা ট্র্যাডিশনালি দেখা গেছে যে মায়ের বয়স যখন বাড়ে তখন ডাউন সিনড্রোমের সম্ভাবনাটা বাড়ে। তার মানে এই কি যে 20 বছর বয়সে যদি কারো প্রেগন্যান্সি আসে তাহলে তার ডাউন সিনড্রোম হবে না? তা নয়, একদমই তা নয়। 20 বছর বয়সে যখন বাচ্চা হচ্ছে, তার হয়তো বাচ্চার ডাউন সিনড্রোম হওয়ার চান্সটা প্রতি 1500 জনের মধ্যে একজনের। হোয়ারাস এইটা বাড়তে বাড়তে ধরো 30 বছর বয়স যখন হচ্ছে, তখন হচ্ছে ওটা প্রতি 900 জনের মধ্যে একজনের। যখন বয়সটা মায়ের 35 হচ্ছে তখন 350 জনের মধ্যে একজন। এই করতে করতে মায়ের যখন বয়স 40 হয়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে প্রতি 45 জনের মধ্যে একজনের। তার মানে মায়ের বয়স বাড়ছে, সম্ভাবনাটা বাড়ছে। আমি কিন্তু এর মানে এটা বলছি না যে তাড়াহুড়ো করে প্রেগন্যান্সি নিতে হবে। হ্যাঁ, মানে এটা তোমার এডুকেশন, মেয়েদের এডুকেশন আমি প্রায়োরিটি দেব। আমি বলবো যে মেয়েদের ক্যারিয়ার বিল্ডিং প্রায়োরিটি পাক। তারপরেতে সে যখন তৈরি হবে যে এবার বাচ্চা নেওয়ার জন্য আমি তৈরি, তখন ডাক্তাররা তো রয়েছেন, তাদের তো কাজ হচ্ছে গিয়ে এই সমস্ত সমস্যাগুলো ডিটেক্ট করা, এই সম্পর্কে তাদেরকে ইনফর্ম করা। তো সেই জন্য তাড়াহুড়ো করে ডাউন সিনড্রোমের ভয়ে আমি আগে ভাগে যখন প্রস্তুত নই আমি তখন প্রেগন্যান্সি নিয়ে নেবো, এটা ঠিক নয়। এইটাই আমার পরের প্রশ্ন ছিল ইনফ্যাক্ট, যে এখন এই মেয়েদের কেরিয়ার গড়তে গড়তেই অলমোস্ট 30 পেরিয়ে যাচ্ছে, তো ফলে বাচ্চার কথাও তারপরেই ভাবতে হচ্ছে অনেক ক্ষেত্রে। কিন্তু আবার বায়োলজিক্যাল ক্লক ইজ গোয়িং অন অ্যান্ড অল ইত্যাদি ইত্যাদি নানা রকম তত্ত্ব আমরা সকলে জানি। আবার অন্যদিকে দেখছি ক্যাটরিনা কাইফের মতো যারা সেলেবস, তারা 40s এর পরে খুব সুন্দর একটা মানে হ্যাজেল ফ্রি প্রেগন্যান্সির মধ্যে দিয়ে যাচ্ছেন। তো সাধারণ মেয়েরা আমরা অনেকেই খুব কনফিউজড, যেই যে আপনি বললেন না যে জটিলতা হতে পারে সেই ভয়ে আগাম প্রেগন্যান্সি নিয়ে নিলাম, এটা যেমন ঠিক নয়, তেমনি এটাও তো ঠিক যেটা আপনিই বললেন যে বয়স যত বাড়ে তত ঝুঁকি বাড়ে। তো এই সোশ্যাল এবং এই ইকোনমিক্যাল এবং এই বায়োলজিক্যাল এই ব্যালেন্সটা কিভাবে করা সম্ভব বলে আপনার মনে হয়? এটা প্রচন্ড একটা ইন্ডিভিজুয়ালাইজড সার্কামস্ট্যান্সেস। যখন আগে বলা হতো যে 30-এর মধ্যে বাচ্চা নিয়ে নে,
তখন কিন্তু পুরুষ বা নারী এরা কতদিন বাঁচতো তুমি বলো তো? আচ্ছা, একদম এটাও ভাবার বিষয়। তাই না? হ্যাঁ। এখন একটা পুরুষ নারী 80 বছর 90 বছর বয়স পর্যন্ত অনেক তো বেশি বের করে- জীবন বেড়েছে। এক্স্যাক্টলি। সুতরাং ওই দিক থেকে তো তার সন্তান ধারণের পরে অনেকটা বছর পড়ে রয়েছে তার জীবনে সন্তান পালনের জন্য। এটা একটা দিক। যেমন তেমনি হচ্ছে যে যদি সত্যি সত্যিই কেউ মনে করেন যে আমি কেরিয়ার ঠিকঠাক জায়গায় দাঁড় করিয়ে আমার ওই জায়গাতে গিয়ে বাচ্চা নিতে হয়তো 40 বছর বয়স হয়ে যাবে, তার জন্য কিন্তু আধুনিক প্রযুক্তিতে অন্য ব্যবস্থাও আছে। সে চাইলে পরে তার 25 বছর বয়সে বা 30 বছর বয়সে সে যখন মনে করলো যে আমি মানে সময় চলে যাচ্ছে, এক্স্যাক্টলি তার এগ ফ্রিজিং এর করে ব্যবস্থা রাখা আছে, যায়। সে চাইলে পরে যে কোনো আইভিএফ ক্লিনিকে গিয়ে যদি বলে যে আমার এরকম সার্কামস্ট্যান্সেস, আমি আমার এগ ফ্রিজিং করতে চাই, অথবা সে যদি বিয়ে করে ফেলে তার মধ্যে, তারা বলতে পারে যে আমরা আইভিএফ এখন করলাম, আমাদের যে ভ্রূণটা তৈরি হলো সেটাকে ফ্রিজ করো। টেকনিক্যালি ভ্রূণ ফ্রিজটা করাটা আরো ইজি, তো এটা এখন ধরে রেখে দাও তোমরা তোমাদের ল্যাবে, আমি 15 বছর পরে ফেরত আসবো, সেটাও সম্ভব। ওকে, অ্যাবসলিউটলি। মানে হ্যাঁ, কলকাতাতেই আমরা যে সংখ্যক 45 থেকে 50 বছর বয়সী মায়েদের দেখি, আমি যাদের আল্ট্রাসোনোগ্রাফি করি, এই সংখ্যাটা জানলে তুমি অবাক হয়ে যাবে। আচ্ছা, এভরিডে আমার ক্লিনিকে কেউ না কেউ আসছেন যারা এই এজ গ্রুপের। ওকে, অ্যাবসলিউটলি, মানে পোস্ট 40। হ্যাঁ, ইজিলি। কারণ এক নম্বর হচ্ছে আমরা কেরিয়ারের কথা বলছি, 2 নম্বর হতে পারে যে তার সার্কামস্ট্যান্সেস চেঞ্জ হয়েছে, তার হয়তো আগে একটা বাচ্চা ছিল এবং সেখানটাতে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তারপরে সে আবার অনেকদিন পরে তিনি ভাবছেন, অনেকদিন পরে তিনি ভাবতে বাধ্য হচ্ছেন, তো বা তার ম্যারিটাল সার্কামস্ট্যান্সেস চেঞ্জ হয়েছে। একদম। তো সেখানটাতে কিন্তু আমার মনে হয় যে মাতৃত্বের অধিকার সব মেয়েরই আছে, সেটা ইরেসপেক্টিভ অফ এজ। তারা আসলে পরে তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে সেটা জানানোই তো আমাদের কাজ। ঠিক। এই যেই আধুনিক স্ক্যান পরীক্ষা যেগুলো রয়েছে, কিছু ক্রোমোজোমাল ত্রুটি যেটা আমরা ধরতে পাচ্ছি, এখনো আমাদের না ধরতে পারা কিছু ত্রুটি নিশ্চয়ই রয়ে গিয়েছে। তো সেইটা যদি দর্শক বন্ধুদের কাছে একটু ক্লিয়ার করেন যে ঠিক কোন কোন ক্রোমোজোমাল ত্রুটি আমরা ধরতে পারছি আর কোনটা কোনটা পারছি না, কারণ পরে একটা দোষারোপের ব্যাপার চলে আসে, সব স্ক্যান করলাম কেন এটা বললেন না, তো এটা একটু যদি ক্লিয়ার করেন। এইটা হচ্ছে গিয়ে দেখো, যদি তুমি ক্রোমোজোমের স্ট্রাকচারটা দেখো যে এরকম ধরনের মানে এই এক্স এক্স এরকম ক্রস মতো দেখা যাচ্ছে যেটা, এবারে তুমি ধরো ওইগুলোকে ধরো টেনে বাড়িয়ে দিলে, থ্রেডের মতো এরকম টেনে বাড়িয়ে দিলে, তাহলে তুমি কি পাবে? একটা স্টেজে গিয়ে তুমি ডিএনএ পাবে। আচ্ছা, হ্যাঁ। আরো টেনে বাড়িয়ে দিলে তারপর দেখা গেল যে একটা সেগমেন্ট অফ ডিএনএ ইজ রেসপন্সিবল ফর ওয়ান পার্টিকুলার ফিচার। ওকে, ঠিক আছে, সেটাকে আমরা জিন বলছি। এবারে ওই জিন লেভেলে গিয়ে যদি একটা সিঙ্গল জিন এফেক্টেড হয়েছে, সেই লেভেলের কোনো প্রবলেম আছে, আমরা সেটা সাধারণ আল্ট্রাসোনোগ্রাফি করে ধরতে পারি না, বা সাধারণ টেস্ট করলে পরে সেগুলো মিস হয়ে যাবে। তো অনেক ক্ষেত্রেই এটা হয় যে ফ্যামিলিতে হয়তো একটা অ্যাফেক্টেড চাইল্ড রয়েছে, আমরা তখন সেই চাইল্ডের উপর টেস্ট করে জেনে নিলাম যে কোন জিনগত সমস্যার জন্য ওর সমস্যাটা রয়েছে। আচ্ছা, এই ইনফরমেশনটা আমরা রেখে দিলাম। তারপরে যখন আবার প্রেগন্যান্সি এলো, তখন আমরা সেই প্রবলেমটার এগেইনস্টে আমরা টেস্ট করলাম, তাহলে পরে আমার ডিটেকশনটা আরো ন্যারো আর ফোকাস টেস্ট হলো। আচ্ছা, আদারওয়াইজ আমি র্যান্ডমলি খুঁজতে গেলে পরে এই প্রবলেমটা আমি আইডেন্টিফাই করতে পারবো না। 2 নম্বর হচ্ছে যে হাজার হাজার কোটি কোটি তো তোমার এই রয়েছে, জেনেটিক প্রবলেম রয়েছে, আমি কি সব মাকে সব টেস্ট করতে বলবো? হয় নাকি কখনো? সেটা তো কখনো হতে পারে না, সেটা ডাক্তারি নয়, কখনো কোনোভাবেই সম্ভব না। একটা জেনারেল গাইডলাইন আছে, সেটাই বলা হবে। সেই গাইডলাইন অনুযায়ী যদি আমরা এগোতে চাই, তাহলে পরে আমাদের অকারেন্সটা যেহেতু থ্যালাসেমিয়া, ডাউন সিনড্রোম বা আরো কিছু কন্ডিশন আছে, ধরো স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি, আমাদের দেশে অত বেশি সিস্টিক ফাইব্রোসিস হয় না, কিন্তু তুমি যদি আবার ইউরোপে চলে যাও, সেখানে সিস্টিক ফাইব্রোসিসটা অনেক বেশি কমন, তাই জন্য সেখানটাতে এটা একটা রুটিন টেস্টের মধ্যে পড়ে যায়। তো যে দেশে যেটা বেশি বেশি হয় সেটা রুটিনের মধ্যে পড়ে যায়। তারপরে যদি কোনো ফ্যামিলিতে আনফরচুনেটলি কোনো একটা ঘটনা ঘটে যায়, তো সেখানটাতে তাদেরকে সেই রোগের এগেইনস্টে দেখতে বলা হয়। এবার যে জায়গাটা কমনলি ভুল হয়, ধরো একটা বাচ্চা জন্মালো কোনো একটা রোগ নিয়ে, তারপরে সে হয়তো 3-4 বছর খুব স্ট্রাগল করে তারপরে আর বাঁচলো না, তো বাবা মা সেই সময়টাতে ব্যস্ত থাকলেন সেই বাচ্চাটাকে দেখাশোনা করতে 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 একটা জায়গাতে গিয়ে আর পারলেন না, চিকিৎসকরাও আর পারলেন না। তারপর দেখা গেল 2 বছর পরে তারা ফেরত এলো আমার কাছে যে আমাদের আগের বাচ্চার এই জিনিস হয়েছিল। তখন আমার প্রথম প্রশ্নটা থাকে,
ওর জেনেটিক ডায়াগনোসিসটা কি ছিল। হয়তো সেটা হয়ই অ্যাবসলিউটলি। Okay. সেই জায়গাটাতে তখন যদি আমাকে এবার খুঁজে বের করতে হয় ওদের বাচ্চাটার অ্যাকচুয়ালি কি প্রবলেম হয়েছিল, সেটা শুধুমাত্র ক্লিনিক্যাল ডায়াগনোসিস বা না। তার অন্যান্য যে সমস্ত সাপোর্টিভ এভিডেন্স থেকে কিন্তু যথেষ্ট পাওয়া নয় যায় ফর না। মাই পারপাস। কারণ আমি যখন 12 সপ্তাহের যে ভ্রূণটার উপর টেস্ট করব, তখন আমি তো তার জেনেটিক টেস্ট করব, কিসের এগেইনস্টে টেস্ট একদম করব, একদম ওই যেটা বললেন কোন জিন খুঁজবো, কতটা খুঁজবো, সেটা ভীষণ দরকারি। এক্স্যাক্টলি, বুঝতে পেরেছো তো? ঠিক ঠিক। এই যে রুটিন গাইডলাইন যে টেস্টগুলোর কথা বললেন, এনটি স্ক্যান, অ্যানোমালি স্ক্যান, আমরা কয়েকটা নাম জানি, এটা যদি আপনি এই গাইডেন্সটা একটু আমার দর্শক বন্ধুদের দেন যারা এই মুহূর্তে এপিসোড দেখছেন, হয়তো অনেকেরই দরকার, কোন সপ্তাহে বা কোন মাসে গিয়ে কোন টেস্টটা করা মানে আইডিয়ালি আমরা করে থাকি, সেটা যদি একটু বুঝিয়ে বলে দেন। আচ্ছা, আমি তাহলে পরে মানে আইডিয়ালি কোন আলট্রাসোনোগ্রাফি প্রেগন্যান্সির কোন স্টেজে করা হয় সেটা বলে দিই। বেশ, দেখো, একটা প্রেগন্যান্সি এলে পরে আমরা প্রথম যে আলট্রাসোনোগ্রাফিটা করতে বলি সেটাকে বলে ডেটিং স্ক্যান। তারপরে যেটা করতে বলি রুটিনলি সেটা হচ্ছে যে 12-13 সপ্তাহ নাগাদ একটা এনটি স্ক্যান। এরপরেতে ওই 20 থেকে 22 সপ্তাহের, যেটা ধরো সাধারণভাবে 5 মাস মতো বলা হয় আর কি, তো 20 থেকে 22 সপ্তাহের মধ্যে আমরা সেটাকে বলি অ্যানাটমি স্ক্যান বা অ্যানোমালি স্ক্যান। তারপরে যে টেস্টগুলো হয় সেগুলোকে আমরা বলি গ্রোথ স্ক্যান। আচ্ছা, এবার আমি এক এক করে আসছি যে কোনটা কি জন্য করা হয়। ডেটিং স্ক্যানটা যে জন্য করা হয়, যে ধরো 2 মাস হয়েছে তখন প্রেগন্যান্সিটার, মা এসে বলল যে আমার তারিখটা ছিল অমুক, সে কাউন্ট করেছে 8 উইকস, ভ্রূণটাকে সত্যি সত্যি 8 উইকস এর? হ্যাঁ, সেটা মিলিয়ে কারণ অনেক সময়তে তাদের পিরিয়ডস ইররেগুলার থাকলে পরে ওটা 8 উইকসটা 8 উইকস নয়। একদম আমাকে তখন ভ্রূণের একটা বয়স নির্ধারণ করতে হয়, একটা আমরা সেই জন্য এটা ডেটিং স্ক্যান বলি। তো এই যে আমরা ভ্রূণের বয়সটা নির্ধারণ করলাম সেই সময়টাতে 8 থেকে 10 সপ্তাহ, এটা হচ্ছে আইডিয়াল টাইম ফর ডেটিং দ্য প্রেগন্যান্সি। বেশ, এইবার যখন আমরা দেখলাম যে এই জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, তারপরে তাকে নিয়ে আসলাম আমরা 12-13 সপ্তাহ নাগাদ একটা এনটি স্ক্যানের জন্য। এনটি স্ক্যানে কি করা হয় না, বাচ্চার ঘাড়ের পিছনে স্কিনের তলায় কতটা জল রয়েছে আমরা সেটা দেখি। আচ্ছা, সেই জলটা দেখে আমরা বুঝতে পারি যে এই বাচ্চার ডাউন সিনড্রোম হওয়ার সম্ভাবনা কতটা। ওকে, ওই যে জলের থিকনেস, ওইটাকেই বলা হয় নিউক্যাল ট্রান্সলুসেন্সি। ওকে, অনেক বড় ওয়ার্ড, কিন্তু ছোট করে এনটি মনে রাখলেই হবে। এনটি যাদের বেশি হয় তাদের ডাউন সিনড্রোম হওয়ার চান্সটা বেশি। তার মানে এইটা আমি বলছি না যে এনটি বেশি মানেই তার ডাউন সিনড্রোম আছে, আমি শুধু বলছি যে রিস্কটা বেড়ে গেল, সম্ভাবনা বেড়ে গেল। তারপরে তার আমরা ফার্দার টেস্ট করি। এবার ডিউরিং এনটি স্ক্যান আমরা শুধুমাত্র এনটি দেখছি তা নয়, আজকাল মেশিনপত্র অনেকটা উন্নত, আমাদের আন্ডারস্ট্যান্ডিংও অনেকটা অ্যাডভান্সড, সেজন্য আমরা সেই সময়তে দেখে নিই যে বাচ্চার আর্লি ডিটেক্টেবল কোনো অ্যাবনর্মালিটিস আছে কিনা, যেমন তার স্কাল ফরমেশনটা ঠিকঠাক হয়েছে কিনা, তার দুটো হাত দুটো পা ঠিকঠাক আছে কিনা, আমরা তার স্টমাকটা দেখতে পাচ্ছি কিনা, তার হার্টের যে বেসিক স্ট্রাকচারটা সেটা তৈরি হয়েছে কিনা। আমরা নেজাল বোনের উপর অনেকটা গুরুত্ব দিই, যে নাকের যে এই যে ধরো আমি যে চশমাটা পরেছি না, চশমাটা আমার নাকের দুপাশে যেখানটা টাচ করছে সেই বরাবর দুটো ছোট্ট ছোট্ট হাড় থাকে, এগুলোকে বলে নেজাল বোন। নেজাল বোন যদি অ্যাবসেন্ট থাকে তাহলে পরে দ্যাট ইজ অ্যানাদার পয়েন্টার টু ডাউন সিনড্রোম বা আরো কিছু কিছু অ্যাবনর্মালিটিস। যদি নেজাল বোন আমরা না দেখতে পাই তাহলে তখন আবার তাকে মনিটর করতে থাকি। তো এই হলো আমার এনটি স্ক্যানের পারপাস। এনটি স্ক্যানের পারফরম্যান্সটা আরো বেটার হয় যদি আমরা সেই সময়তে মায়ের একটা স্পেশাল ব্লাড টেস্ট করি, ডুয়াল মার্কার। তো সেই সময় দুটো মার্কার দেখে আমরা ডাউন সিনড্রোমের ডিটেকশনটাকে আরো ইমপ্রুভ করাতে পারি। তো এটা তো গেল এনটি স্ক্যানের সময়। তো এরপর আমি আসছি যে 20 সপ্তাহের অ্যানোমালি স্ক্যান। অ্যানোমালি স্ক্যানের সময়তে করা হয় কি, একটা সিস্টেম্যাটিক ওয়েতে আমরা বাচ্চার কোনো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটিস আছে কিনা সেটা দেখার চেষ্টা করি। একেবারে হেড টু টোজ আমরা সমস্ত জিনিস দেখার চেষ্টা করি, কারণ ততদিনে অঙ্গ প্রত্যঙ্গগুলো একটা মোটামুটি শেপ নিয়ে নেয়। ইয়েস। তো সেই সময়টাতে দেখে আমরা দেখি যে তার ব্রেনের ফরমেশন ঠিক আছে কিনা, হার্টের ফরমেশন ঠিকঠাক আছে কিনা, এই যে লিম্বসের কথা বললাম, হাত পা, সমস্ত জিনিসটা আমরা দেখার চেষ্টা করি, স্পাইনটা ঠিকঠাক তৈরি হয়েছে কিনা। তার মানে এটা আমি বলছি না যে 100% ডিটেক্টেবল, সবকিছু আমরা কখনোই দেখতে পাই না।
এমনকি যদি আমি বলি যে তোমার আর আমার মধ্যে সবকিছু নর্মাল কিনা আমি কি করে জানবো? জানি না। আমরা আজকে সুস্থ আছি, কালকে কেমন থাকবো তো আমরা জানি না। exactly. তাহলে একটা বাচ্চা জন্মের আগে আমরা তো তার কাছ থেকে আমরা সেটা এক্সপেক্ট করতে পারি না। একদম ঠিক আছে, তো মানে গিভেন দ্য স্ট্যান্ডার্ড অফ মেশিন, গিভেন দ্য এক্সপার্টিস অফ দ্য অপারেটর, সবকিছু মিলে একটা জায়গাতে আমরা পৌঁছতে চাইছি। বেশ, এবারে এই যে অ্যানোমালি স্ক্যানটা হলো, আমি ধরে নিলাম সব ঠিকঠাক আছে এবং বেশিরভাগেরই ঠিকঠাক থাকে, আমি কাউকে ভয় পাওয়াতে চাইছি না। ধরো আমি যদি 100 জনের আলট্রাসোনোগ্রাফি করি তাহলে আমি অ্যাবনর্মালিটি পাবো হচ্ছে গিয়ে 2 থেকে 3 জনের। আচ্ছা, তো এটা এতটাই একটা ভালো জিনিস, অ্যাটলিস্ট আমি তাদেরকে তো বলতে পারলাম যে আপনার ভ্রূণের মধ্যে কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না, যে ধরনের সমস্যাগুলো আমরা এই স্টেজে ডিটেক্ট করতে পারি সেই ধরনের কোনো সমস্যা আপনার বাচ্চার মধ্যে নেই। ব্যাস, তারা একটা মেন্টাল পিস পেলেন। এবার তারা এগিয়ে গেলেন, এগিয়ে যাওয়ার পরেতে আমরা কিছু কিছু সময়তে গ্রোথ স্ক্যান বলে একটা জিনিস করতে চাই, যে বাচ্চাটা কেমন বাড়ছে। ইতিমধ্যে আমি তো জানি যে বাচ্চাটার মানে ভ্রূণের বয়সটা কত এখন, গর্ভস্থ ভ্রূণের যে বয়সটা তার সাথে বাচ্চার গ্রোথটা ম্যাচ করছে কিনা। যদি ম্যাচ না করে তাহলে তখন আমি তার মনিটরিংটা আরেকটু ইন্টেন্স করলাম, যে বাচ্চাটা ম্যাচ না করতে করতে একটা সময় তো আসতে পারে যে এনাফ অক্সিজেন পাচ্ছে না, তো সেই অবস্থাতে আমাকে তাকে ডেলিভারি করতে হবে। তো ডেলিভারি পয়েন্টটা কি হবে সেটা বোঝার জন্য সেটাও আগে থেকে একটু দেখে নেওয়া যায়। ইয়েস, আমরা 28 সপ্তাহে দেখতে পারি, প্রয়োজন মতো আমরা কখনো 4 সপ্তাহ পরে আবার দেখি, কখনো আমরা 2 সপ্তাহ পরে দেখি। হ্যাঁ, এভাবে আমরা দেখতে দেখতে যাই। গ্রোথের সাথে আমরা যেটা দেখি যে বাচ্চার চারপাশে যে অ্যামনিওটিক ফ্লুইডটা সেটা কিরকম পরিমাণে রয়েছে, আমরা তার সাথে এটাও দেখতে চাই যে বাচ্চা কিরকম মায়ের কাছ থেকে ব্লাড সাপ্লাই পাচ্ছে। এই টেস্টটাকে বলা হয় ডপলার স্টাডিজ। তো ডপলার স্টাডিতে খুব আর্লি ইন্ডিকেশন আমরা পেয়ে যাই যে এই বাচ্চাটা কিন্তু ভিতরে খুব একটা এনজয় করছে না। তো তখন আমরা যদি মনে করি যে এই বাচ্চাটা মানে বেটার অফ আউটসাইড, আমরা তখন যিনি গাইনোকোলজিস্ট রয়েছেন তাকে বলবো যে মনে হচ্ছে যে এই বাচ্চার আগে ডেলিভারি করে দিলে ভালো হয়। তাহলে তখন একটা সবাই মিলে ডিসিশন নেওয়া হয়, সেই মতো একটা নিকু প্রস্তুতিও থাকলো আগে থেকে। ওই যে প্রথমেই বলেছিলাম যে ফিটাল মেডিসিন মানে হচ্ছে একটা প্রিপারেশন, মানে বাচ্চাটা জন্মের পর যে দৌড়াদৌড়ি করা, ভয় পাওয়া, সেটা অনেকটাই প্রিপেয়ার্ড থাকা গেল। একদম খুবই এটা মানে এত জরুরি এই গোটা বিষয়টা। একটা শেষ প্রশ্ন করি, ডাউন সিনড্রোম, থ্যালাসেমিয়া নিয়ে আমরা কথা বললাম, আরো একটা বাচ্চাদের সমস্যা স্পেকট্রাম খুব বাড়ছে, অটিজম। তো এটা নিয়ে অনেকেরই ভুল ধারণা রয়েছে বা প্রশ্ন রয়েছে যে ডাউন সিনড্রোমের মতো অটিজমও কি ভ্রূণাবস্থায় ধরা যায়? এটার উত্তরটা সম্ভবত না। তো সেইটা যদি একটুখানি বুঝিয়ে বলেন যে কেন ধরা যায় না। প্রেগন্যান্সিতে দেখো, অটিজম এমন একটা রোগ না, সেটা অনেক ক্ষেত্রেই বাই এক্সক্লুশন হয়। ইনফ্যাক্ট এটা রোগ নয়, অ্যাবসলিউটলি এটা একটা কন্ডিশন, এটা রোগ নয়। একদম ঠিক বলেছো। তো আমি বাচ্চাটা তো বাইরে থেকে কিছু বুঝতে পারবো না। হ্যাঁ, তো আমি যখন আলট্রাসোনোগ্রাফি করছি আমি তো স্ট্রাকচারের দিকে কনসেন্ট্রেট করছি, আমি ফাংশনাল পার্টটা অলমোস্ট বুঝতে পারি না বললেই চলে আর কি। হ্যাঁ, কিছু কিছু জিনিস বোঝা যায়, সেটা আলাদা কথা, কিন্তু তার ব্রেন ফাংশন কিরকম হবে সেটা তো আর আমি বুঝতে পারবো না। হ্যাঁ, এবারে ধরো কারোর প্রথম বাচ্চার অটিজম আছে, আমরা তখন যেটা করতে চাই যে তার জেনেটিক টেস্ট করে যে এই অটিজমটার পিছনে কোনো জিনগত কারণ আছে কিনা যদি আমরা বুঝে নিতে পারি, তাহলে তার পরের প্রেগন্যান্সিতে গিয়ে আমরা তাকে সেই স্পেশাল টেস্টটা অফার করতে পারি যে আগের বাচ্চার যে কারণে অটিজম হয়েছে সেই কারণটা আছে কিনা। এইভাবে আমরা সম্ভাবনাটা দেখিয়ে দিতে পারি। সেটাও 100% বলতে পারি না। যদি প্রথম বাচ্চার অটিজমটা ফর এ জেনেটিক রিজন হয় তাহলে তখন আমরা সেকেন্ড প্রেগন্যান্সিতে বা তারপরের প্রেগন্যান্সিতে গিয়ে আমরা সেটাকে ডিটেক্ট করতে পারি। আদারওয়াইজ যদি আমরা কোনো আইডেন্টিফাইবল জেনেটিক কারণ না পাই তাহলে তো আমরা সেটা বলতে পারবো না। একদম একদম। অনেক ধন্যবাদ ডক্টর, এত সহজ করে এত কঠিন জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। এবং আজকের এপিসোডে আমরা আরো একবার খুব ভালো করে জেনে নিলাম যে পৃথিবীতে নতুন প্রাণ আনা ঠিক যতটা আনন্দের ততটাই দায়িত্বের। আর সেই দায়িত্বের মাথার উপর কিন্তু ফিটাল মেডিসিন একটা আশীর্বাদের মতো, মানে এটা যদি কাজে লাগানো যায় তাহলে জন্মের আগেই বহু ভ্রূণ কিন্তু তার ভবিষ্যতের সুস্থতা নির্ণয় করতে পারে। ভয় পাবেন না, সচেতন থাকুন, ডাক্তারবাবুদের কথা শুনুন এবং সময় মতো যা যা স্ক্যান, যা যা পরীক্ষা করানোর সেগুলো করাতে থাকুন। এই এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্টে মতামত জানান, অবশ্যই শেয়ার করুন এবং ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।